আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার কথা শুনছেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, সবকিছু স্পষ্ট আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। এবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। এবার কি ঠিক আছে কিনা সবকিছু। এবার ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। এবার সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, এবার মনে হয় ক্লিয়ার আছে, তাহলে আমরা এবার কন্টিনিউ করতে পারি। দেখেন দেখেন 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম কি হলো ইনফিনিটিভ, 2 প্লাস ভার্বের বেস ফর্মটাই হলো ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম কে বলা হয় কি ইনফিনিটিভ। তাহলে আমরা কিছু নিয়ম লিখব। ইনফিনিটিভ এটি নাউন ও ভার্বের কাজ করে। সবাই নোট করা শুরু করেন, লেখা শুরু করেন সবাই। ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ ফুল স্টপ। এটি বলতে কি, এই ইনফিনিটিভ এটি নাউন ও ভার্বের কাজ করে, অর্থাৎ ইনফিনিটিভ বাক্যে নাউন এবং ভার্বের কাজ করে। হ্যাঁ, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই আমরা ক্লাসে মনোযোগ দেই ইনশাআল্লাহ। এবার যদি সমস্যা না হয় ক্লাসটা ইনশাআল্লাহ ভালো জমবে। এবং আজকের ক্লাসে যে টপিক তিনটা আমি পড়াবো ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এবং যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল থেকে কোশ্চেন আসবেই আসবে, কোনো মিস হবে না। তাহলে এটি নাউন ও ভার্বের কাজ করে। ইনফিনিটিভের ক্ষেত্রে ব্যবহৃত টু প্রেপোজিশন নয়, এটি ইনফিনিটিভ মার্কার, তাহলে
ইনফিনিটিভের ক্ষেত্রে ব্যবহৃত টু কোনো প্রেপজিশন নয়, এটি একটি ইনফিনিটিভ মার্কার। আর টু প্লাস ইনফিনিটিভ ইনফিনিটিভ কখনো বাক্যে মেইন ভার্ব হিসেবে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে না। খালি খেয়াল করেন, ইনফিনিটিভ থেকে আমরা যে কয়টা কথা মনে রাখবো বা আসার মতো যে কয়টা কথা, সেগুলো হলো, স্যার কত ওয়েট করে আমি লিখে নেই, হ্যাঁ প্লিজ সবাই লিখে নেন। দেখেন, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলে? ইনফিনিটিভ বলে। এটি নাউন ও ভার্বের কাজ করে। এটি মানে কোনটা? ইনফিনিটিভ। এটি নাউন ও ভার্বের কাজ করে। এবার ইনফিনিটিভ এর ক্ষেত্রে ব্যবহৃত টু, এই যে ইনফিনিটিভ এর ক্ষেত্রে ব্যবহৃত টু, এটা কোনো প্রেপজিশন নয়, এটাকে ইনফিনিটিভ মার্কার বলা হয়। ইনফিনিটিভ কখনো বাক্যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে না। এখানে লিখবেন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে না। উদাহরণ লিখি, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন বলে, টু টেল এটা হলো একটা ইনফিনিটিভ। টু টেলটা কি? টু টেল হলো ইনফিনিটিভ। দেখেন, আই লাইক টু প্লে ক্রিকেট। বলেন টু প্লে, এটা একটা ইনফিনিটিভ। এটা একটা কি? ইনফিনিটিভ। তারপরে দেখেন, I came here to teach you। তাহলে টু টিচ এটা হলো একটা ইনফিনিটিভ। এটা কি বলেন তো? এটা হলো একটা ইনফিনিটিভ। তাহলে এটুকু লিখে নেন সবাই। দেখেন, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্ম মানে যে ফর্মটা থেকে অন্যান্য ফর্মের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তার সাথে কখনো আইডি যুক্ত করা যাবে না, এস বাই এস যুক্ত করা যাবে না, টু যুক্ত করা যাবে না, বা ভি3 করা যাবে না। সেটাকে বলা হয় কোন ভার্ব? ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব হলো এগুলো যুক্ত করার পরে, ঠিক আছে? এটা লেকচার 5 4টা হয়ে গেছে। আমাদের আজকে হচ্ছে লেকচার 5 হচ্ছে। তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার 5। আমরা 4টা লেকচার শেষ করেছি গতকাল পর্যন্ত। আজকে আমাদের লেকচার পঞ্চম ক্লাস হচ্ছে, ঠিক আছে? আজকে আমাদের লেকচার হচ্ছে পঞ্চম। আজকে আমাদের পঞ্চম লেকচার হচ্ছে। স্যার কথা কম শোনা যায় কেন? সাউন্ড কম। স্যার আগে মুছে দেন না। ওকে স্যার, একটু বড় করে লিখি। ওকে ঠিক আছে, এবার একটু বড় করে লিখবো। দেখতে সমস্যা হচ্ছে মনে হয়, তাহলে এবার আমি একটু বড় করে লিখবো, সমস্যা নাই। এবার একটু বড় করে লিখবো। হ্যাঁ, এবার কি মুছে দেব? এবার কি মুছে দিতে পারি আমি? ওকে, তাহলে দেখেন, আমরা কয়েকটা ভার্ব লিখবো যে ভার্বের পরে, আমরা এখন কয়েকটা ভার্ব লিখবো যে ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেই ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ করতে হয়। তাহলে লিখবো, হ্যাঁ সমস্যা নেই, সব ঠিক। ওকে, কথা একটু কম শোনা যাচ্ছে, সাউন্ড কম। ওকে সমস্যা নেই, সাউন্ড ঠিক হয়ে যাবে। এটা কোন কারণে হচ্ছে আমি বলতে পারছি না। সাউন্ড তো কম হওয়ার কথা না, সাউন্ড ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন। যে কোনো কারণে হয়তো হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। লেখেন, এবার লেখেন, নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ, অর্থাৎ
নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভি1 বসে, অর্থাৎ টু প্লাস ভি1 বসে, সে ভার্বগুলো কি কি আমরা লিখি? এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ask, claim consent, decide, demand, deserve, accept, fail, forget, hope, large, manage, need, offer, plan, promise, wait, want। তাহলে এই ভার্বগুলো দেখেন, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, accept, fail, forget, hope, লার্জ, ম্যানেজ, need, offer, plan, promise, wait, want। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বের সাথে যুক্ত করে ইনফিনিটিভ করতে হবে। এই ভার্বগুলো লিখে নেন। এই ভার্বগুলোর পরে এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, এবার কি দেখা যায় না আরো বড় লিখতে হবে? এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, accept, fail, forget, hope, লার্জ, ম্যানেজ, need, offer, plan, promise, wait, want। দেখেন এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ করতে হয়। যেমন দেখেন আমি যদি বলি আই ইন্টেন্ড, আরেকটা শব্দ লিখে রাখেন ইন্টেন্ড, এটা দিয়ে কোশ্চেন আছে। আই ইন্টেন্ড ড্যাশ দেয়ার, বলেন আই ইন্টেন্ড গো, গোয়িং, গন। বলেন আই ইন্টেন্ড, এর পরে ভার্বের কোন ফর্ম করবেন? অ্যানসার করেন এখানে। আই ইন্টেন্ড ড্যাশ দেয়ার, গো, টু গো, গোয়িং নাকি গন, কোনটা হবে অ্যানসার? দুই নম্বর, আই failed ড্যাশ the problem, I failed ড্যাশ the problem। অ্যানসার এতে লিখেন solve, B তে solved, C তে solving নাকি D তে solve, to solve। বলেন অ্যানসার কোনটা হবে? এই দুটো অ্যানসার করেন, 1 আর 2। আমি বলেছি যে ভার্বগুলো আমি বোর্ডে লিখেছি, এই ভার্বগুলোর পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ করতে হয়। তাহলে আই ইন্টেন্ড ড্যাশ দেয়ার, এখানে কোনটা হবে? আই ফেইল ড্যাশ দ্য প্রবলেম, এখানে কোনটা হবে? এই দুটো বিগত সালের পরীক্ষা এসেছে, এই দুটো কিন্তু বিগত সালে পরীক্ষাতে এসেছে। সবগুলো গ্রুপে মনে হয় এখনো শেয়ার দেওয়া হয়নি, যার কারণে লাইভে স্টুডেন্ট কম, এখনো মনে হয় সব গ্রুপে শেয়ার দেওয়া হয়নি। আপনারা যারা দেখছেন গ্রুপগুলোতে একটু শেয়ার দিতে পারলে শেয়ার দিয়ে দেন, ঠিক আছে? যেগুলো গ্রুপ আছে জাকির স্যারের যে গ্রুপগুলো পেজগুলো আছে সব জায়গাতে একটু শেয়ার করে দেওয়া যায় কিনা আপনারা যদি পারেন, কেউ যদি মডারেটর বা অ্যাডমিন থাকেন পেজগুলোতে, তাহলে একটু আপনারা একটু ই করে দেন আর কি, মানে সব জায়গায় শেয়ার করে দেন। শেয়ার হয়নি বলে লাইভে স্টুডেন্ট এখনো পর্যন্ত কম আছে, হ্যাঁ
সবাই একটু পেজগুলোতে বা গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়া যায় কিনা একটু দেখেন। তাহলে দেখেন ইন্টেন্ট টু, ইন্টেন্ট এর পরে ইনফিনিটিভ বসবে, তাহলে ইন্টেন্ট টু গো দেয়ার। তারপর আই ফেইল, দেখেন আই ফেইল এর পরে ফেইল এর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে ইনফিনিটিভ করতে হয়, তাহলে টু সলভ। তাহলে আই ইন্টেন্ট টু গো দেয়ার, আই ফেইল টু সলভ দ্য প্রবলেম। আই ফেইল টু কি সলভ দ্য প্রবলেম। অ্যানসার কি? থ্যাংক ইউ। সবগুলো গ্রুপে শেয়ার দেওয়া হয়নি এখনো, যার কারণে আর কি ক্লাসে লাইভে স্টুডেন্ট কম। জাকির স্যারের অনেক লাইভে আসি নাই, উনি আমাদের এই স্যার এগুলো কি প্রথম নাকি এগুলোই প্রথম। এর আগে একটু লেখা হয়েছিল, সেটুকু আপনি যদি মিস করে থাকেন তাহলে পরে দেখে নেবেন শুরু থেকে। কিন্তু আমাদের ক্লাসটা লাইভটা সব জায়গায় শেয়ার হয়নি এখনো, দ্রুত একটু শেয়ার করে দেওয়া দরকার সব জায়গায়। দেখেন ইনফিনিটিভ এর পরে আমরা পড়ব জেরান্ড, যেটা বেশি ইম্পর্টেন্ট। জেরান্ড পার্টিসিপেলটা কিন্তু পরীক্ষা করছে না সে বেশি। তাহলে এরপরে আমরা চলে আসবো জেরান্ডে। জেরান্ডটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে পার্টিসিপল, দেখেন জেরান্ড, জেরান্ড দেখেন জেরান্ডটা কি? জেরান্ড হলো ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি। দেখেন ভার্ব প্লাস আইএনজি বাক্যে ভার্ব ও নাউন এর কাজ করলে তাকে জেরান্ড বলে। দেখেন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বাক্যে। স্যার সাউন্ড স্পিকারের সমস্যা কি? কথা কম শোনা যাচ্ছে? সাউন্ড স্পিকারে তো সমস্যা হওয়ার কথা না, কি সমস্যা হলো তাহলে? সমস্যা তো হওয়ার কথা না। কি প্রবলেম হচ্ছে তাহলে? শোনা যাচ্ছে না? না যাওয়ার কারণটা কি তাহলে? ঠিক আছে, তাহলে তো ভালো। ঠিক না থাকলে কিন্তু আমার মনে হচ্ছে আজকের ক্লাসটা সব গ্রুপে শেয়ার দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে আজকের ক্লাসটা সব পেজ বা গ্রুপে শেয়ার দেওয়া হয়নি, যার কারণে লাইভে স্টুডেন্ট কম। তাহলে দেখেন জেরান্ড ভার্ব প্লাস আইএনজি বাক্যে ভার্ব ও নাউনের কাজ করলে তাকে জেরান্ড বলা হয়। তাহলে লেখেন জেরান্ড বা নাউন। লেখেন নাউন বাক্যে যেখানে যে মানে ভার্ব আইএনজি বাক্যের নাউনের জায়গায় বসলে ভার্ব প্লাস আইএনজি বাক্যে নাউনের জায়গায় বসলে অর্থাৎ বাক্যে নাউন যেখানে যেখানে বসে সেই জায়গাগুলোতে যদি কোনো ভার্ব আইএনজি বসে তাহলে তাকে জেরান্ড তাহলে তাকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। অর্থাৎ ভার্ব আইএনজি যদি বাক্যে নাউন বা ভার্বের মতো করে কাজ করে তখন তাকে আমরা জেরান্ড বলি। আবার যে বাক্যে নাউন যেখানে যেখানে বসে সেই জায়গাগুলোতে যদি কোনো ভার্ব আইএনজি বসে তাহলে সেটাকে আমরা জেরান্ড হিসেবে অ্যান্সার করব। ওকে, সাউন্ড ক্লিয়ার। কিন্তু আমার মনে হচ্ছে আজকের ক্লাসটা সব গ্রুপে পেজে এখনো শেয়ার দেওয়া হয়নি, বুঝছেন, যার কারণে লাইভটা সবাই তো দেখছে না। এখন জেরান্ড নাউন বাক্যে কোথায় কোথায় বসে আমরা সংক্ষেপে টেকনিক দিয়ে মনে রাখবো। সো পিসি, আমরা একটা সংক্ষেপে একটা টেকনিক দিয়ে মনে রাখবো। সো পিসি, সোতে হলো সাবজেক্ট, সোতে হলো কি বলেন তো? সোতে হলো সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ,
পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সিতে হলো কমপ্লিমেন্ট, সিতে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট COM কম PLEMENT কমপ্লিমেন্ট, COM কম PLEMENT কমপ্লিমেন্ট। অর্থাৎ তাহলে সো পিসি দিয়ে আমরা বুঝাচ্ছি এসতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সিতে কি কমপ্লিমেন্ট। এই যে পাঁচটা জায়গা আমরা দেখছি 1 2 3 4 এবং 5, এই পাঁচটা জায়গাতে যদি ভার্ব আইএনজি বসে, এই পাঁচটা জায়গাতে যদি ভার্ব আইএনজি বসে তাহলে তার নাম হবে কি জেরান্ড। এই পাঁচটা জায়গাতে যদি কোনো ভার্ব আইএনজি বসে তাহলে তার নাম হবে নাউন অথবা কি জেরান্ড। তাহলে দেখেন যদি সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসে, সাবজেক্টের জায়গায় যদি ভার্ব আইএনজি বসে তার নাম হবে জেরান্ড, অবজেক্টের জায়গায় যদি ভার্ব আইএনজি বসে তার নাম হবে জেরান্ড, প্রেপোজিশনের পরে যদি ভার্ব আইএনজি বসে তার নাম হবে জেরান্ড, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব আইএনজি বসে তার নাম হবে জেরান্ড, এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ভার্ব আইএনজি বসে তার নাম হবে কি জেরান্ড। হ্যাঁ, তাহলে এই পাঁচটা জায়গায়, কোন পাঁচটা জায়গায়? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রেপোজিশনের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এবং কমপ্লিমেন্টের জায়গায়। তার মানে এই পি দিয়ে যেটা, এই দুইটা হলো পরে, এই দুইটার পরে। তাহলে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, আর প্রেপোজিশনের পরে আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, এই দুটো হলো পরে। তাহলে এই পাঁচটা জায়গায় যদি, এই পাঁচটা জায়গাতে যদি কোনো ভার্ব আইএনজি বসে তার নাম হবে কি জেরান্ড। কমপ্লিমেন্টটা কি দেখেন, কমপ্লিমেন্টটা হলো আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। দেখেন কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের জায়গায় আর ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন, নাউন বা অ্যাডজেক্টিভটা থাকে সাবজেক্টের জায়গায় এবং ভার্বের পরে, মানে ভার্বের পরে সাবজেক্টের জায়গায় যে বসছে এবং ভার্বের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভটা বসে, এই দুটো যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝায়, তাহলে সেটা হয় কি কমপ্লিমেন্ট। অবজেক্টটা এটা হয় কমপ্লিমেন্ট। দেখেন আই ওয়াজ এ স্টুডেন্ট ও সে, আই ওয়াজ এ স্টুডেন্ট ও সে, তাহলে এটা হলো অবজেক্ট হয় কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? অথবা বলতে পারেন যে সাবজেক্ট বা অবজেক্টকে পরিচয় প্রদানকারী, সাবজেক্ট বা অবজেক্টকে পরিচয় প্রদানকারী যে ওয়ার্ডটা, সেটাকে বলা হয় কি কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্টকে পরিচয় প্রদান করে যে ওয়ার্ডটা, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। অথবা সাবজেক্ট আর ভার্বের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে সেটা যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে সেটা হয় কি কমপ্লিমেন্ট। দেখেন এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, সে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি যদি বলি শি ইজ এ ডক্টর, শি ইজ এ কি বলেন তো ডক্টর, তাহলে শি ওয়াজ এ ডক্টর, সে একই ব্যক্তি। তাহলে সাবজেক্ট আর এই ভার্বের পরে যে নাউনটা এই একই ব্যক্তিকে নির্দেশ করছে বা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে কি কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বা ভার্বের পরে যে থাকে সে যদি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তাহলে সেটা অবজেক্ট নয়, সেটা কি হয় কমপ্লিমেন্ট হয়। আর কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো ভার্ব আইএনজি বসে তার নাম হয়ে যায় জেরান্ড। এবার আমরা তাহলে এই পাঁচটার প্রত্যেকটা আমরা একটু উদাহরণ লিখব। সেটা কি কি দেখেন, প্রথমটা আমরা লিখব সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে জেরান্ড। এক নম্বরে লিখব সাবজেক্টের জায়গায়, এক নম্বরে লিখব সাবজেক্টের জায়গায়, এক নম্বরে লিখব সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বসলে, সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি জেরান্ড, সেটি জেরান্ড হয়, সেটি জেরান্ড হয়। সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে সেটার নাম কি হয় জেরান্ড হয়। সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে সেটার নাম হয় কি, হ্যাঁ ওকে একটু স্লো পড়াবো, সমস্যা নেই। তাহলে সাবজেক্টের জায়গায় যদি ভার্ব আইএনজি বসে তার নাম কি জেরান্ড। সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে তার নাম কি হয় জেরান্ড হয়। যেমন খেয়াল করেন আমরা উদাহরণ লিখব রিডিং, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এটা 38তম বিসিএস কোশ্চেন।
38তম বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। বলেন রিডিংটা এখানে কি হবে? রিডিংটা কি হবে? আইসে সুইমিং, দেখেন সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এই সুইমিংটা হলো একটা কি বলেন জেরান্ড। কারণ দেখেন সাবজেক্ট ইজ ভার্বের সাবজেক্ট হলো রিডিং, ইজ ভার্বের সাবজেক্ট হলো সুইমিং, তাহলে সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব এনজি বসলে তার নাম হয় জেরান্ড অথবা নাউন। সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব এনজি বসলে তার নাম হয় কি জেরান্ড অথবা নাউনের দুইটা যেটা অপশনে থাকে আপনারা সেটা নেবেন। যদি অপশনে থাকে জেরান্ড জেরান্ড নেবেন, যদি অপশনে থাকে নাউন তাহলে নাউন নেবেন। কিন্তু দুইটাই যদি অপশনে থাকে, যে রিডিংটা এখানে কি দুইটাই যদি অপশনে থাকে, সেক্ষেত্রে যদি উল্লেখ থাকে যে এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, যদি বলা থাকে রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনারা অ্যান্সার করবেন নাউন। তখন কিন্তু জেরান্ড অ্যান্সার করা যাবে না, কারণ জেরান্ড কিন্তু কখনো কি হয় না পার্টস অফ স্পিচের নাম হয় না, পার্টস অফ স্পিচের নাম কিন্তু নাউন। তাহলে ভার্ব এনজি যদি বাক্যে নাউন অথবা নাউন হিসেবে কাজ করে তাহলে তার নাম হয় জেরান্ড। কিন্তু অপশনে যদি প্রশ্নে যদি বলা থাকে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আপনারা অ্যান্সার করবেন কি এটা একটা নাউন। আর যদি মানে নাউন না থাকে, আবার এখানে যদি উল্লেখ না থাকে যে এটা কোন পার্টস অফ স্পিচ, সেক্ষেত্রে আপনারা অ্যান্সার করবেন কি জেরান্ড। 2 নম্বর বাক্যে দেখেন অবজেক্ট হিসেবে অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি, অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসলে, অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসলে জেরান্ড হয়। অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসলে সেটার নাম কি হয় জেরান্ড হয়। অবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে তার নাম হয় জেরান্ড। খেয়াল করেন, যদি বলি ডু ইউ এনজয় টিচিং, দেখেন এই এনজয় ভার্বের পরে অবজেক্ট হিসেবে জেরান্ড বসেছে। তারপর বলেন আই লাইক প্লেইং, দেখেন লাইক ভার্বের পরে প্লেইং বসেছে, তাহলে এটা কি হবে জেরান্ড হবে। তার মানে সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে তার নাম জেরান্ড, অবজেক্টের জায়গায় যদি ভার্ব আইএনজি বসে তার নাম কি হয় জেরান্ড হয়। তাহলে সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে তার নাম জেরান্ড হয়, অবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে তার নামও কি হয় জেরান্ড হয়। বলেন এইটুকু লেখা শেষ কিনা সবাই? এটুকু লেখা শেষ কিনা? এইটুকু লেখা শেষ কিনা? সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে জেরান্ড, অবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে কি হবে জেরান্ড হবে। এটুকু শেষ কিনা সবাই? এটুকু লেখা শেষ কিনা? সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে জেরান্ড হবে, অবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি বসলে কি হবে জেরান্ড হবে। এটুকু লেখা শেষ কিনা সবাই? এরপরে আমরা আসবো 3 নম্বরে, প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে তার নাম জেরান্ড হবে। তিন নম্বরে লিখবো আমরা প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে, প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে জেরান্ড হবে। খেয়াল করেন, আমি যদি বলি দ্য ওল্ড ম্যান, পরীক্ষা এসেছে দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াকিং,
দেখেন প্রেপোজিশন অফ এর পরে ওয়াকিং বসেছে, এটা একটা নাউন অথবা কি জেরান্ড। প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে সেটা কি নাউন অথবা জেরান্ড। আমি বললাম শি ইজ গুড অ্যাট, শি ইজ গুড অ্যাট পেইন্টিং। দেখেন অ্যাট প্রিপোজিশনের পরে পেইন্টের সাথে আইএনজি যুক্ত হয়ে পেইন্টিং হয়েছে, এটা কি, এটা একটা জেরান্ড। শি বার্স্ট আউট, শি বার্স্ট আউট ক্রাইং। দেখেন আউট একটা প্রেপোজিশন, এরপরে ক্রাইং, এটা একটা জেরান্ড হয়েছে। তাহলে প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে তার নাম কি হবে, জেরান্ড হবে। প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে তার নাম কি হবে, জেরান্ড হবে। প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি বসলে তার নাম কি, জেরান্ড। 4 নম্বর দেখেন, এটা লেখা শেষ কিনা সবাই? বলেন এটা লেখা শেষ কিনা? এরপরে আমরা লিখব পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি বসলে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি বসলে জেরান্ড হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি বসলে কি হবে, জেরান্ড হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি বসলে জেরান্ড হবে। খেয়াল করেন, সেটা হলো হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখেন এখানে মাই হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে গোয়িং, এটা জেরান্ড অথবা কি নাউন। ওকে, তাহলে খেয়াল করেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি বসলে তার নাম কি হবে, জেরান্ড হবে। হি ইনসিস্টেড অন, দেখেন সেটা হচ্ছে আমাদের রুটিন, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তাহলে মাই হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি সবাই একটু লিখে নেন। মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ওই নাউন হয় বা জেরান্ড হয়। মাই, আওয়ার, ইওর, হিজ আর দেয়ার, এটাকে বলে, এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ভার্ব আইএনজি বসে তার নাম হয় কি, জেরান্ড। এরপরে আমরা 5 নম্বরে দেখি। 5 নম্বরটা হলো আমাদের সর্বশেষ। 5 নম্বরটাতে আমরা একটু আসি। 5 নম্বরে লেখেন, 5 নম্বরে লেখেন কমপ্লিমেন্টের জায়গায়, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি, কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি জেরান্ড হবে। সেটি কি হবে, জেরান্ড হবে। কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটার নাম কি, জেরান্ড। কমপ্লিমেন্ট হিসেবে স্যার অবজেক্টের থেকে যে উদাহরণটা দিলেন, ডু ইউ এনজয় টিচিং, হ্যাঁ, তাহলে ডু ইউ এনজয় টিচিং কি বলেন? এখানে কি টিচিং কি নাউন প্লাস জেরান্ড? হ্যাঁ, নাউন জেরান্ড দুইটাই হবে। অপশনে যদি নাউন থাকে তাহলে নাউন অ্যান্সার করবেন,
যদি অপশনে জেরান্ড অ্যান্সার থাকে তাহলে জেরান্ড অ্যান্সার করবেন। তাহলে দেখেন কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব আইএনজি, এটা হলো সিইং, এস ডবল আইএনজি, সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং, এই সিইংটাও জেরান্ড আর বিলিভিংটাও জেরান্ড। যদি আমি বলি মাই প্রফেশন, মাই প্রফেশন ইজ টিচিং, দেখেন এটাও পরীক্ষা এসেছে, মাই প্রফেশন ইজ টিচিং, তাহলে এই প্রফেশনটাও হলো এখানে জেরান্ড, জেরান্ড অথবা কি নাউন, জেরান্ড অথবা কি নাউন, এগুলো সব জেরান্ড অথবা নাউন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব আইএনজি বসে 1 ও 2 নং পাইনি, পরে আবার দেখবেন লাইভ ক্লাসটা 1, 2 লাইভে সেভ করা থাকবে। দেখেন কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব আইএনজি বসলে সেটি জেরান্ড হয়, যেমন সিং ইজ বিলিভিং, এই সিংটা হলো এখানে সাবজেক্ট হিসেবে জেরান্ড, বিলিভিংটা কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড। মাই প্রফেশন ইজ টিচিং, এই টিচিংটা হলো কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড অথবা নাউন, কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড অথবা কি নাউন। আজকে লাইভে স্টুডেন্ট কম, কারণ কি সব গ্রুপে কি পেজে কি শেয়ার দেওয়া হয়নি নাকি? আজকে লাইভে স্টুডেন্ট কম কেন, কি কারণ? সবগুলো গ্রুপ পেজে মানে শেয়ার দেওয়া হয়নি এই জন্য। এবার লেখেন কিছু নিচের ভার্বগুলির পরে, নিচের ভার্বগুলির পরে আরেকটি, নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে, নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে, নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে সেটি জেরান্ড হবে। সেটি কি হবে? জেরান্ড হবে। জেরান্ড হবে মানে ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে সেটি জেরান্ড হবে। সেটি জেরান্ড হবে তার মানে সেই ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। স্যার কমপ্লিমেন্টটা আর একটু বোঝান। কমপ্লিমেন্টটা তো একটু আগে বুঝাইছি, আপনার লাইভটা দেখবেন, আবার বারবার করে বোঝানো যাবে না তো। আপনি মাঝপথে এসে বলবেন যে বুঝবেন। দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ কি বলেন? আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যে ব্যক্তি বা বস্তু থাকে, এরা যদি একই ব্যক্তিকে বস্তুকে বোঝায় তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যে বসার কথা, সে যদি সাবজেক্ট ও অবজেক্টকে নির্দেশ প্রদান করে বা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় বা সাবজেক্ট বা অবজেক্ট একই ব্যক্তি বস্তু হয়, তাহলে সেই অবজেক্ট না, সেটার নাম হয় কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে দেখেন, এখানে ভার্বের পরে বসার কথা ছিল অবজেক্ট, কিন্তু অবজেক্ট না বসে সেটা কি বসেছে? কমপ্লিমেন্ট হয়েছে। কেন? কারণ আই আর স্টুডেন্ট একই ব্যক্তি। হ্যাঁ, এই আপনার জন্য আবার এই প্রত্যেকটা তো রিপিট করা যাবে না, তাহলে তো ক্লাস শেষ হবে না। আপনি লাইভ আবার দেখবেন, যদি না বোঝেন পরবর্তীতে আবার জিজ্ঞেস করবেন। এরপরে দেখেন নিচের ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেটি হবে কি? জেরান্ড। নিচের ভার্বগুলির পরে আরেকটি ভার্ব আসলে সেটা কি হবে বলেন তো? জেরান্ড হবে। এখন জেরান্ডটা কি দেখেন, জেরান্ডটা সেই ভার্বগুলো কি কি? অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, এখন ধরেন আপনারা কেউ যদি কোনোটা ভালো না বুঝতে পারেন, যদি সমস্যা হয়, আমার আশিকুর স্যার নামে একটা পেজ আছে, এই পেজটাতে আপনারা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে এইখান থেকে আপনারা দেখেন, আমি সেই পেজটা দেখাচ্ছি আপনাদের। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। দেখেন এই যে আশিকুর স্যার নামে একটা পেজ, আশিকুর স্যার যে পেজ, এই পেজে একটা টুকা দিয়ে আপনার একটা লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন। স্যার একটু স্লো বলবেন প্লিজ, অবশ্যই স্লো পড়াবো। তাহলে আশিকুর স্যার নামে একটা পেজ দেখেন, এই পেজে যদি আপনারা লাইক দিয়ে রাখেন, আমার এই কমপ্লিমেন্টের উপরে, অবজেক্টের উপরে আমার একাধিক ভিডিও ক্লাস দেওয়া আছে, আপনারা ওগুলো ফ্রি দেখে নেবেন, ঠিক আছে? আশিকুর স্যার নামে যে পেজটা দেওয়া আছে, এই পেজে আমার কমপ্লিমেন্টের উপরে শুধু একটা ক্লাস আছে, ভার্বের উপরে, অবজেক্টের উপরে,
হ্যাঁ, প্রত্যেকটার উপরে একটা কমপ্লিমেন্টের উপরে শুধু একটা ক্লাস আছে, আপনারা চাইলে এই ক্লাসগুলো ওইখান থেকে বারবার দেখে নিতে পারেন। এরপরে যদি সমস্যা হয় এই লাইভটা আবার বারবার করে দেখবেন, যদি তারপরে সমস্যা আগামী ক্লাসে আমি আবার বুঝিয়ে দেবো প্রয়োজনে, ঠিক আছে। আর যদি একাধিক ক্লাস আপনারা দেখতে চান, আমার এক একটা টপিকের উপরে মিনিমাম 10টা 15টা করে ক্লাস ওইখানে কোর্স সার্ভিসে দেওয়া আছে। আপনারা চাইলে ওই পেজে একটা ঠুকা দেন, দিয়ে একটা লাইক ফলো দিয়ে রাখেন, দেখবেন যে ওইখানে হাজার হাজার ক্লাস পাবেন আপনারা। তাহলে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিনাই, ডিসকাস, ডিনাই, ডিসকাস, ডিনাই, ডিনাই, ডিসকাস, এনজয়, ডিনাই, ডিসকাস, এনজয়, কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট, enjoy, finish, enjoy, finish, keep, enjoy, finish, keep, miss, postpone, finish, postpone, practice, practice, risk, দেখেন risk, stop, suggest, understand, mind, report, oath। এগুলোর পরে কি বসে বলেন তো? এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এগুলোর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। তাহলে এই ভার্বগুলোর পরে লেখেন, এই ভার্বগুলো লেখেন। বেশি স্লো করে ক্লাস নিলে নেক্সট সারে ক্লাসে প্রবলেম হয়। কেউ কেউ আছে যারা 40 মিনিট, হ্যাঁ, কেউ কেউ আছে যারা একটু স্লো না বুঝাইলে হয় না। আমি অবশ্যই একটু স্লো যাবো, প্রয়োজনে আমরা একটা ক্লাসকে ভেঙে 2টা ক্লাস নিব। তারপরেও যদি আমি বেশি দ্রুত পড়াই তাহলে যারা একটু কম বুঝে ওরা ধরতে পারবে না, ঠিক আছে। অনেকে আছে যে বেশি মানে দ্রুত ধরতে পারে, অনেকে আছে যে দ্রুত ধরতে পারে না। সেই ক্ষেত্রে আমরা একটু স্লোই পড়াবো, প্রয়োজনে আমরা ক্লাস 2-1টা বাড়িয়ে দিব, তাতে সমস্যা নেই। কিন্তু কেউ যদি না বুঝতে পারে তাহলে সমস্যা হবে। তাহলে এই ভার্বগুলো দেখেন, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। বলেন অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, কন্টেমপ্লেট, ফিনিশ, কিপ, পোস্টপোন, প্র্যাকটিস, রিস্ক, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, রিপোর্ট, ওথ। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি করতে হয়? আইএনডি যোগ করতে হয়। স্যার পোস্টপোন মানে? পোস্টপোন, অনুরাধা পাল, পোস্টপোন মানে স্থগিত করা। পোস্টপোন মানে হলো স্থগিত করা। পোস্টপোন মানে স্থগিত করা, স্থগিত করা, স্থগিত করা মানে ওইটা আর হচ্ছে না এই মুহূর্তে। যেমন দেখেন, আপনারা জানেন যে ইন্টার পরীক্ষার মাঝামাঝি সময়ে মাইলস্টোন কলেজের উপরে একটা বিমান, প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন কলেজে আগুন ধরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবং অনেক ছাত্রছাত্রীও কিন্তু আগুনে পুড়ে মারা গেছে। এবং ওর পরের দিন, যেদিন ওই দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোনে, ওর পরের দিন কিন্তু ওর 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 পরের দিন কিন্তু ইন্টার পরীক্ষা ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল। কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে দিয়েছে। অর্থাৎ মাইলস্টোন কলেজের উপরে বিমান আছড়ে পড়ে দুর্ঘটনা ঘটার কারণে পরপর 2টা পরীক্ষা স্থগিত করেছে, এবং ওই পরীক্ষা দুটো লাস্টে আবার হবে। এইটা হলো পোস্টপোন, মানে স্থগিত করা। পোস্টপোন মানে কি? স্থগিত করা। ধরেন আজকে কোনো একটা কারণে বিদ্যুৎ নাই বা নেট কানেকশন দুর্বল হয়ে গেছে, তখন আমি তো ক্লাস নিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? আজকের ক্লাসটি স্থগিত করতে হবে এবং পরবর্তীটা নিতে হবে। এই পোস্টপোন মানে হলো স্থগিত করা। পোস্টপোন মানে কি? স্থগিত করা, হ্যাঁ, মানে ওইটা আর চালু রাখা না। আর কন্টেমপ্লেট মানে হলো চিন্তা করা বা ভাবা। কন্টেমপ্লেট, দেখেন আমি প্রথম একটা কন্টেমপ্লেটের উদাহরণ দিব। হি কন্টেমপ্লেট, হি contemplate, he contemplated marry, he contemplated marry his cousin, he contemplated marry his cousin। এখানে অপশনে লিখবো ম্যারি, বি নাম্বারে টু ম্যারি, সি নাম্বারে ম্যারিং,
ডি নাম্বারে ম্যারিড। খেয়াল করেন, কন্টেম্পলেট মানে হলো চিন্তা করা বা ভাবা। কন্টেম্পলেট মানে কি? চিন্তা করা। কন্টেম্পলেটেড মানে হলো চিন্তা করা বা ভাবা। কন্টেম্পলেটেড মানে হলো চিন্তা করা বা ভাবা। এই বাক্যটা এটা 43তম বিসিএস এ কোশ্চেনটা ছিল, 43তম বিসিএস এ। দেখেন, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। এই বাক্যটা বা এই কোশ্চেনটা 43তম বিসিএস 43 বিসিএস এসেছিল। কন্টেম্পলেটেড মানে হলো চিন্তা করা বা ভাবা। তাহলে কন্টেম্পলেট, হি কন্টেম্পলেটেড ম্যারি হিজ কাজিন মানে সে তার কাজিনকে বিয়ে করার চিন্তা করেছিল। সে তার কাজিনকে বিয়ে করার চিন্তা করেছিল। তাহলে বলে কন্টেম্পলেট ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে কি হয়? তাহলে অপশনে কি হবে? এ বি সি ডি। বলেন অ্যান্সার কোনটা হবে? কন্টেম্পলেট মানে চিন্তা করা বা ভাবা। সে তার কাজিনকে বিয়ে করার চিন্তা করেছিল। তাহলে বলেন কন্টেম্পলেটের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ অ্যান্সার সি। কন্টেম্পলেটের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়ে জেরান্ড হয়। তাহলে হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, এটা কিন্তু 45তম বিসিএস এর একটা 43তম বিসিএস এর কোশ্চেনটা এসেছিল। আমরা আরো দু একটা কোশ্চেন দেখি, বিগত সালে এসেছে এরকম। খেয়াল করেন, আমরা আরো একটা কোশ্চেন দেখি। হি stopped smoke. বলে অপশনে বলেন টু স্মোক, বি নাম্বার স্মোকিং, সি নাম্বার স্মোকস, ডি নাম্বার টু স্মোকিং। বলেন স্টপ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইনে যুক্ত হয়, তাহলে হি স্টপড টু স্মোক নাকি স্মোকিং নাকি স্মোকস নাকি টু স্মোকিং কোনটা হবে? বলেন অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে বলেন অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করে জানান। ওকে, দেখেন অ্যান্সার হবে স্মোকিং। অ্যান্সার হবে কি? স্মোকিং। তাহলে হি স্টপড স্মোকিং। হি স্টপ কি? স্মোকিং। তারপরে বলেন ডু ইউ এনজয় ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, ডু ইউ এনজয় টিস। বলেন এখানে আনসার কোনটা হবে? টু টিস, বি নাম্বার টিচিং, সি নাম্বার টিচেস, ডি নাম্বার টট। বলেন অ্যান্সার কোনটা হবে? ডু ইউ এনজয়, টু টিচ, টিচিং, টিচেস নাকি টট, কোনটা হবে? অ্যান্সার বলেন কোনটা হবে? টিচিং। আজকে মনে হয় সবগুলো পেজে লাইভ শেয়ার করা হয়নি। স্যার ক্লাস কয়টা পর্যন্ত নেবেন? এই 9:30 পর্যন্ত, 9:30 বা 9:20 পর্যন্ত, 9:40 পর্যন্ত। 9:30 বা 9:40 পর্যন্ত সর্বোচ্চ নিব, তারপরে নিব না। কারণ আপনার 10টা আবার ক্লাস আছে, তো আজকে ক্লাসে স্টুডেন্ট কম কেন? সব পেজে কি লাইক দেওয়া হয়নি? আপনারা কি সবাই পিডিএফ নিয়েছেন? আপনারা সবাই কি পিডিএফ পেয়েছেন? যদি সবাই পিডিএফ না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে নক দিতে হবে। আমি অলরেডি 30 থেকে 40টার বেশি পিডিএফ দিয়ে ফেলেছি। আমি প্রায় 30-40টার মতো পিডিএফ দিয়ে দিয়েছি। যারা এখনো নেন নাই তারা কিন্তু পিডিএফ নিয়ে নেবেন। ওকে, তাহলে অ্যান্সার হবে টিচিং। খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, সেটা হলো কিছু আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আমরা জানি টু এর পরে সবসময় কি হয় বলেন তো?
টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আমরা জানি টু এর পরে যারা যারা এখনো পর্যন্ত পিডিএফ পাননি, যারা যারা এখনো পর্যন্ত, আমি সব বইয়ের প্রায় অনেক পিডিএফ দিয়ে দিয়েছি, যারা এখনো পিডিএফ পাননি তারা কিন্তু আমার এই যে তারা যারা এখনো পিডিএফ পাননি তারা আমার এই যে আশিকুর স্যার পেজটা দেখছেন, আশিকুর স্যার পেজের উপর একটা ক্লিক দিবেন, দিলে লাইক ফলো আসবে। আপনারা আমার এই পিডিএফ পাইছি স্যার, ওকে, এখনও আরও অনেকগুলো পিডিএফ দিব, পিডিএফ এখনও দিতে বাকি আছে। যারা পিডিএফ এখনও পাননি তারা অবশ্যই নক দেবেন এবং আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব। যারা পাননি তারা অবশ্যই নক দিবেন, ঠিক আছে? তাহলে আমার আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, অথবা লাইক ফলো দিয়ে রাখবেন, অথবা 01568948393 অথবা 01937560560 এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করলে, এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনারা কি করতে পারবেন বলেন? হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই, আমি পিডিএফ দিয়ে দেবো। তাহলে 01568948393 অথবা 01937560547 এই নাম্বার দুটো লিখে নেন। এই নাম্বার দুটোতে আপনারা আমাকে নক দিবেন যে স্যার আমরা পিডিএফ পাইনি, পিডিএফটা দেন, আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো। আর যারা আমার একাধিক ক্লাস করতে চান বা আমার এই প্রত্যেকটা টপিকের উপরে একাধিক ক্লাস দেখতে চান তারা আমার ওই যে আশিকুর স্যার পেজ, এই আশিকুর স্যার পেজে আপনারা ক্লাস দুটি, তাহলে আমার এই আশিকুর স্যারের যে পেজটা আপনারা দেখছেন এই পেজে আপনারা একটা লাইক ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, এই যে আশিকুর স্যার পেজ, এই পেজে আপনারা একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আমার হাজার হাজার ক্লাস আছে এই টপিকের উপরে, এগুলো আপনারা ফ্রি দেখতে পারবেন। আর পিডিএফের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবেন, আমাকে নক দিবেন, যে হোয়াটসঅ্যাপে আজকে রাত্রেই নক দিবেন, আমি আজকে রাত্রেই ক্লাস শেষে দিয়ে দিব। 9:30টায় ক্লাস শেষ করার পরেও আমি দিয়ে দিব, এই নাম্বারটা লিখে রাখেন সবাই, ওকে? তাহলে দেখেন আমরা লিখব লুক ফরওয়ার্ড টু, আমরা লিখব লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাকুস্টম টু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকুস্টম টু কনফেস টু। এইগুলো কিন্তু 1000% ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনফেস টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এটা বানানটা কি, বানানটা একটু কাটা কাটা লিখি, FORWARD, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাকুস্টম টু কনফেস টু অবজেক্ট টু অ্যাডিক্টেড টু feel like cannot help অথবা could not help, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এদের পরে ভার্ব প্লাস কি বসে বলেন তো? ভার্ব প্লাস আইএনজি বসে, এদের পরে ভার্ব প্লাস আইএনজি। স্যারের পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে ওখানে, হ্যাঁ আপনারা আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। দেখেন আপনারা আগে আশিক স্যারের ইংলিশ ক্লাসগুলো কারো কাছে সিরিয়াল আছে কিনা, আমার এই ক্লাসগুলো সিরিয়াল থাকার জন্য কারোর কাছে আপনার যাওয়া লাগবে না, আপনি কারো কাছে যাওয়া লাগবে না। আমার এই ক্লাসের সিরিয়ালগুলো দেখতে আপনার কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। আমার এই যে পেজটা, এই পেজে আপনারা জয়েন করে থাকলে আপনারা কিন্তু এই যে আমার এই যে পেজ আশিকুর স্যার নামে যে পেজটা আমি দিলাম, এই পেজটাতে আপনারা সবাই এখনই একটা লাইক ফলো দিয়ে রাখেন, এখন এটা লাইক ফলো দিয়ে রাখেন। এই পেজে এই ক্লাস শুধু না, এই যে আমি যা পড়াচ্ছি আজকে, এই একটা ক্লাসের যা আমি পড়াচ্ছি মিনিমাম 10টা-20টা ক্লাসে ভেঙে আমি বুঝিয়েছি। যা শুনলে দেখলে আপনাদের কোনো টিচারের কাছে কোনো বই খাতা কোনো কিছু লাগবে না। আমি যে ভার্বের নন ফাইনাইট ভার্ব একদিনে ক্লাসে পড়াচ্ছি, এই একদিনের ক্লাসের তথ্য মিনিমাম আমি 10টা ক্লাসে পড়িয়েছি। আশিকুর স্যার পেজে এগুলো সেভ আছে,
এ ক্লাসও আছে, আগের শত শত ক্লাস আছে, আপনারা ওইগুলো দেখে ইংলিশে বস হয়ে যেতে পারবেন। আপনারা সবাই ওইখানে একটা লাইক ফলো দিয়ে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই যে কয়টা টু আমি লিখেছি, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, এই কয়টা টু এর পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়। অন্য সকল টু এর পরে ভার্বের বেস ফর্ম কিন্তু মুখস্থ রাখবেন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, এই কয়টা টু এর পরে সবসময় ভার্বের সাথে আইনজি যোগ হয়। এই কয়টা টু এর পরে সবসময় কি হয়? ভার্বের পরে আইনজি যোগ হয়। 3 নাম্বারটা কোনটা? অ্যাকুস্টম টু, এসিসি ইউএস, এসিসি ইউএস টিওএমইডি, এসিসি ইউএস টিওএমইডি, অ্যাকুস্টম টু। দেখেন এখান থেকে চাকরি পরীক্ষা এসেছে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। অ্যান্সার হলো টু সি, বি হলো সিং, সি হলো সিস, ডি হলো স। বলেন অ্যান্সার কি হবে? এটা একাধিক পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। 2 নম্বরে আমি লিখি, আরো আরো কয়েকটা লিখতে হবে। উড ইউ মাইন্ড, আরো কয়েকটা লেখেন। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড নট। ভাই আর দুইটা যোগ করেন, সবাই একটু আর দুইটা যোগ করেন। উড নট মাইন্ড, উড ইউ মাইন্ড, উড নট মাইন্ড, উড নট মাইন্ড, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা লিখবো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ওপেন, উড ইউ মাইন্ড ওপেন দ্য উইন্ডো। শোনেন, এরপরেও যে বুঝতেছেন না লাস্টে আবার একটু কোশ্চেন করবেন। লাস্টে 10 মিনিট কোশ্চেন করার সময় দিব, এবং প্রয়োজনে আমার অনুরাধা পাল আপু জিজ্ঞাসা করেছিল যে কমপ্লিমেন্ট আর একটু বুঝিয়ে দেন, দরকারে আমি আরও 5 মিনিট ডিটেলস বুঝিয়ে দেবো। কারোর যদি যে কোনো ধরনের প্রবলেম থাকে লাস্টে 10 মিনিট আমি সময় দিব, এবং আমি আবার কমপ্লিমেন্টটা আমি আবার একটু বুঝিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? ওইটা হয়তো আপনাদের অনেকেই সমস্যা হতে পারে। আমি কমপ্লিমেন্টটা আরেকবার রিপিট করব, আপনারা ক্লাসের শেষে মনে করিয়ে দিবেন আমাকে, ঠিক আছে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর অর্থটা হলো, প্রথমটার অর্থ আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। লুকিং ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা, লুকিং ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা বা আশা করা, লুকিং ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা বা আশা করা। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, আমি তোমাকে দেখার প্রত্যাশায় আছি, অথবা আমি তোমাকে দেখার আশায় আছি। তাহলে লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা বা আশা করা। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন, তাহলে ওপেন দ্য উইন্ডো, আপনার জানালাটা একটু খুলবেন। ধরেন আপনি বাসে উঠে আছেন, জানালার পাশে অন্য একজন লোক আছে, আপনি একটু বাইরে কোনো একটা কিছু ফেলতে যান, থুতু ফেলতে যান, বা খাবার খেয়েছেন, ওই খাবারের যে কাগজটা বা প্যাকেটটা আপনি জানালাতে ফেলে দিবেন, তখন আপনি ওই লোকটাকে কি বলবেন? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, দয়া করে জানালাটা একটু খুলবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, দয়া করে আপনি কি জানালাটা একটু খুলবেন? তাহলে বলেন, এখানে অপশনে দেওয়া আছে ওপেন, ওপেন্ড, বিতে দেওয়া আছে ওপেনিং, সিতে দেওয়া আছে টু ওপেন, সিতে দেওয়া আছে টু ওপেন, ডিতে দেওয়া আছে ওপেন্ড। বলেন এই দুইটা কোশ্চেন একাধিকবার পরীক্ষা এসেছে। বলেন আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। 3 নম্বর কোশ্চেন, আই ক্যান নট হেল্প ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটিতে তোমাকে সাহায্য করতে পারছি না বা পারবো না। তাহলে বলেন ডু, ডাস, বিতে হলো টু ডু, সিতে ডুইং, ডিতে হলো ডান। বলেন কোনটা অ্যান্সার হবে? এই কোশ্চেনগুলো বারবার এসেছে পরীক্ষায়। এবার আসেন আমরা 36তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল, এই কোশ্চেনটা একটু দেখে আসি। 36তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল, এখান থেকে আই ফিল লাইক, 4 নম্বর, আই ফিল লাইক ড্যান্স, এটা 36তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল। তাহলে 36তম বিসিএস এর কোশ্চেনটা ছিল আই ফিল লাইক ড্যান্স।
অপশন এ ড্যান্সিং, বি নাম্বার টু ড্যান্স, ডি নাম্বার ড্যান্সেস, ডি নাম্বার নান অফ দিস। মানে কোনোটি না। তাহলে বলেন আই ফিল লাইক কি হবে? তাহলে এই 60টা কোশ্চেন বিগত সালে বারবার এসেছে, আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আজকে সব গ্রুপে যে কি শেয়ার দেওয়া হয়নি, আজকে লাইভে এখনো পর্যন্ত কম, অন্যদিন তো লাইভে বেশি আসে। দেখেন আই ফিল লাইক, আমরা প্রথম থেকে আসি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ডের পরে টু থাকলেও এরপরে আইএনজি যোগ হবে, একটা সিং হবে। আমরা জানি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু, ফিল লাইক, উড ইউ মাইন্ড, উড নট মাইন্ড, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প। এরপরে ভার্ব আইএনজি হয়, এরপরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আই লুক ফরওয়ার্ড টু সিইং হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। আই ক্যান নট হেল্প ডুইং, আই ক্যান নট হেল্প ডুইং। আই ফিল লাইক ড্যান্সিং, আই ফিল লাইক কি বলেন তো? ড্যান্সিং। বলেন চারোটা হয়েছে কার কার? সবাই একটু কমেন্ট করে বলেন যে 4টা কোশ্চেন সবাই অ্যান্সার সঠিক হয়েছে কার কার? এই 4টা কোশ্চেনের সবগুলো সঠিক অ্যান্সার হয়েছে কার কার? সবাই একটু বলেন এই 4টা কোশ্চেনের সবাই অ্যান্সার সঠিক হয়েছে কার কার? দেখেন আমার ক্লাসগুলো যদি ভালো লাগে এবং এই ক্লাসগুলো যদি আপনারা বারবার দেখতে চান, বা এই ক্লাসগুলো ডিটেলস ক্লাস নেওয়া আছে, যদি কেউ দেখতে চান এই ক্লাসগুলো, আমার হচ্ছে আশিক স্যার পেজ, এখানে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারবেন। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি আপনারা শত শত ক্লাস, শত শত পোস্ট দেখতে পারবেন। এবং পিডিএফ যদি যে কোনো বইয়ের পিডিএফ যদি নিতে চান, তাহলে আমার এই পেজে আপনারা নক দিবেন। ওকে, তাহলে 4টা হয়েছে কার কার? ও 4টা যদি হয়ে থাকে থ্যাংক ইউ। এরপরে আমরা শিখব পার্টিসিপলটা, এরপরে আমরা শিখব পার্টিসিপল। এই পার্টিসিপলটা শিখলে আজকে আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। সবগুলো হয়েছে ডান, সবগুলো হইলে আলহামদুলিল্লাহ, সবগুলো যে হয়েছে নিশ্চিত চাকরি পেয়ে যাবেন এবার। ও 4টা তো অনেকের হয়েছে, কৃষ্ণ বিশ্বাসের 4টা হয়েছে, ফাল্গুনির হয়েছে, সবারই থেকে 4টা হয়েছে। থ্যাংক ইউ, আপনারা তো অনেক ভালো পারেন। এবার আসেন পার্টিসিপল, এবার আসেন পার্টিসিপল। সবাই শিরোনাম দেন পার্টিসিপল। লেখেন পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল 3 প্রকার কি কি? পার্টিসিপল 3 প্রকার কি কি? 1 প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বি তে হলো পাস্ট পার্টিসিপল, সি তে দেখেন 3 নম্বরে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে V3, আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভার্বের V3। এটুকু সবাই লিখে নেন আগে। লেখেন পার্টিসিপল 3 প্রকার। লেখেন পার্টিসিপল 3 প্রকার। লেখেন পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3 ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস ভার্বের V3 ফর্ম। লেখা শেষ কিনা? লেখা শেষ হলে লিখবেন ডান। লেখা শেষ কিনা বলেন? লেখা শেষ কিনা এটা? যদি শেষ হয়ে থাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। ওকে, সংজ্ঞা লেখেন ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি বাক্যে, বাক্যে ভার্ব অ্যাডজেক্টিভ, বাক্যে ভার্ব অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের
কাজ করলে, অ্যাডভার্বের কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই সংজ্ঞাটা লেখেন আগে। প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞা কি? ভার্ব প্লাস আইএনজি যদি, হ্যাঁ ঈশ্বর আপনার মঙ্গল করুক স্যার, আমাদের এত সুন্দর, হ্যাঁ অনুরাধা পাল দোয়া করবেন আমার জন্য। আর যারা পিডিএফ পাননি বা আমার অতিরিক্ত ক্লাস আপনারা দেখতে চান তারা অবশ্যই যারা এখনও পিডিএফ পাননি বা আমার অতিরিক্ত একাধিক ক্লাস, শত শত ক্লাস আছে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কি করবেন বলেন তো? তাহলে অবশ্যই আমার আশিক স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। এইখানে আমার শত শত এক এক টপিকের উপরে 10টা 20টা করে ক্লাস নেওয়া আছে, শত শত ক্লাস নেওয়া আছে এবং পিডিএফ দেওয়া আছে। ওইখানে আপনারা লাইক ফলো দিয়ে রাখতে পারেন, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। ওকে, তাহলে দেখেন ভার্ব প্লাস আইএনজি বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের কাজ করলে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ। আবার আমরা দেখেছি ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা হয়, হ্যাঁ হ্যাভিং। 3 নাম্বারটা ছিল হ্যাভিং প্লাস বি থ্রি, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস বি থ্রি। না যদি লিখে থাকেন আমি আবার আলোচনা করব একটু পরে, তখন ক্লিয়ার হবে। ওই 3টা আমি ডিটেলস আলোচনা করব এখন। তাহলে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে মূলত হলো অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল মানে মূলত কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে। তাহলে নাউনের আগে যদি কোনো ভার্ব আইএনজি বসে, ওই মানে নাউনের আগে যদি ভার্ব আইএনজি বসে সেটা সাধারণত হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখব নাউনের আগে ভার্ব আইএনজি বসে সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু কখনো কখনো নাউনের আগে ভার্ব আইএনজি বসলে সেটা নাউনও হতে পারে। তাহলে সেটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা অ্যাডজেক্টিভেরটা দেখে নিই। সবাই লেখেন লুক, সবাই লেখেন লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। এটা 42তম বিসিএস পরীক্ষা এসেছে। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। এরপরে দেখেন গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। দেখেন এই ফলিংটা, এটা 41তম বিসিএস এসেছে, ফলিং স্টার। এরপরে দেখেন এ সুইমিং স্নেক, A swimming snake beat him. A swimming snake beat him in the leg. দেখেন এ সুইমিং স্নেক। তাহলে এই যে বার্ড, বার্ড নাউনের আগে বসেছে, এটার নাম কি? পার্টিসিপল। এটার নাম কি? পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। এটার নাম পার্টিসিপল অথবা কি? অ্যাডজেক্টিভ। স্টার, স্টার এটা নাউন, এর আগে ভার্ব আইএনজি বসেছে, তাহলে এটার নাম কি? অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। বলেন স্নেক, স্নেক মানে হলো সাপ, এর আগে ভার্ব আইএনজি বসেছে, তাহলে এটা হবে কি? পার্টিসিপল অথবা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অথবা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব আইএনজি যখন বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধু পার্টিসিপল, অপশনে থাকলে সেটা দিব। তাহলে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, দেখেন বার্ডের আগে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, তাহলে এটা কি? একটা পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, খেয়াল করেন এই ফলিংটা হলো ভার্ব আইএনজি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, যার জন্য এটা কি হবে? পার্টিসিপল হবে। এ সুইমিং স্নেক নাউনের আগে ভার্ব আইএনজি বসেছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কি? পার্টিসিপল। এটা লেখা শেষ করেন, এটা লেখা শেষ করে তারপর ডান লেখেন। অর্থাৎ নাউনের আগে যদি ভার্ব আইএনজি বসে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং যখন এই ভার্ব আইএনজিটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হয়ে যায় কি? পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যদি প্রশ্নে অপশনে প্রেজেন্ট পার্টিসিপল উল্লেখ থাকে আমরা সেটা দিব, না হলে শুধু পার্টিসিপল দিব, না হলে শুধু কি দিব বলেন তো? পার্টিসিপল দিব। এটা লেখা শেষ হয়েছে কিনা? এটা লেখা শেষ হলে একটু কমেন্ট করে জানাবেন যে লেখা শেষ হয়েছে। ওকে ডান, সবাই ডান কিনা? সবাই কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? এবার আমরা কয়েকটা ভার্ব লিখবো, যে ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আইএনজি বসলে তার নাম হবে পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। লেখেন নিচের ভার্বগুলোর পরে
নিচের ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসলে, নিচের ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি পার্টিসিপল হবে। সেটি কি হবে? পার্টিসিপল। পার্টিসিপল বলতে মূলত প্রেজেন্ট পার্টিসিপল হবে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে নিচের ভার্বগুলোর পরে ভার্ব আইএনজি বসলে সেটি পার্টিসিপল হবে। লেখেন সি ওয়াজ ক্যাশ ফাইন্ড লিসেন হ্যাড মিট কিপ। এই ভার্বগুলো সি ওয়াজ ক্যাশ ফাইন্ড লিসেন হেয়ার মিট কিপ, এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আইএনজি থাকে তার নাম হবে পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি কি লিখছি বলেন? কি কি লিখেছি? সি ওয়াজ ক্যাশ ফাইন্ড লিসেন হ্যাড মিট কিপ। সি ওয়াজ ক্যাশ ফাইন্ড লিসেন হ্যাড মিট কিপ। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধু পার্টিসিপল। তাহলে আমি যদি বলি 1 নম্বর প্রশ্ন, আই স হিম গোয়িং, তার মানে এই গোয়িংটা হলো এখানে পার্টিসিপল, এই গোয়িংটা এখানে কি? পার্টিসিপল। 2 নম্বর বাক্য দেখেন, আই ফাউন্ড মানে ফাইন্ডের পাস্ট ফর্ম, আই ফাউন্ড হিম রাইটিং, আই ফাউন্ড হিম রিডিং, দেখেন এই যে ফাউন্ড ভার্বের পরে আরেকটা ভার্ব আইএনজি আসছে, তার মানে এটার নাম পার্টিসিপল, ঠিক আছে। আই স হিম রিডিং, আই স হিম গোয়িং, আই ফাউন্ড হিম রিডিং বা রাইটিং। তাহলে এই যে ভার্ব ওয়ার্ডগুলো বোর্ডে লিখেছি, কি কি? সি ওয়াজ ক্যাশ ফাইন্ড লিসেন হ্যাড মিট কিপ। এই ভার্বগুলোর পরে যদি বাক্যে আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বটা সাথে আইনটি যুক্ত হবে এবং ওই ভার্বটার নাম হবে পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আইনজি বাক্যে থাকে তখন তার নাম হবে পার্টিসিপল অথবা কি? প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা যারা এখনো পর্যন্ত আমার কাছ থেকে পিডিএফ পান নাই, বিভিন্ন বই শিট এবং নোটের পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে আমাকে ক্লাস শেষ করার সাথে সাথে আমাকে এই নাম্বারে নক দিবেন। ফ্রিতে সকল বই, মাস্টার গাইড বলেন, যে গাইড বলেন, সব গাইডের পিডিএফ আপনারা ফ্রি পেয়ে যাবেন। তাহলে এই নাম্বারের 2টা নাম্বারে যে কোনো একটাতে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যার আমরা এখনও পিডিএফ পাইনি, আমাদেরকে পিডিএফ দেন। কিপ জেরান্ট এর একটু রুলসে বলছেন, কিপ কি জেরান্ডে আমি বলেছি? ও আচ্ছা, কিপটা জেরান্ডে থাকুক, কিপটা প্রেজেন্ট পার্টিসিপলে না, প্রেজেন্ট পার্টিসিপলে কিপটা না, কিপটা জেরান্ডেই থাকবে, ঠিক আছে। কিপটা নক দিয়েছিলাম, দেননি পিডিএফ। যদি আপনি না পেয়ে থাকেন, আমি হয়তো মেসেজটা নিচে চলে গেছে, এমন হবে অনেকে মেসেজ করছে আমাকে, মেসেজটা হয়তো আমি নিচে চলে গেছে, আমি খেয়াল করিনি। আপনি ক্লাস শেষে আবারও যারা এখনও পর্যন্ত পান নাই তারা আবার নক দিবেন। আপনি হয়তো নক দিয়েছেন, আমি হয়তো আপনার ওইটা দেখিনি বা দেখলেও ওইটাতে দেওয়া হয়নি, কারণ অনেকে ভিড়ে আমি ওইটা হয়তো বাদ পড়ে গেছে দিতে। যারা এখনও পর্যন্ত পান নাই তারা এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন পিডিএফ চাই, যে কোনো বই, নোট, সাজেশন, পিডিএফ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। খেয়াল করেন, এবার আমরা দেখব জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে কিছু দ্বন্দ্ব হয়। কোথাও আমরা দেখি যে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে সেই ওয়ার্ডটা জেরান্ড হচ্ছে, আবার ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ডটা কখনো আবার পার্টিসিপল হচ্ছে। তাহলে কখন কোনটা হয় আমরা এবার একটু সেই সমাধানটা করব। এই জায়গাটা নিয়েই কিন্তু আমাদের পরীক্ষার হলে বেশি কনফিউশন হয়। তাহলে আমরা লিখব প্রেজেন্ট পার্টিসিপল বিএস জেরান্ড।
প্রেজেন্ট পার্টিসিপল ভিএস জেরান্ড, মানে এখন কি হবে, এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ক্রিকেট খেলা হয়, আমাদের এখন জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে সেই খেলাটা হবে, জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল খেলা হবে এখন। তাহলে এখানে আমি যে বাক্যগুলো লিখবো সেই বাক্যগুলো সবাই একটু লেখেন, সবাই একটু আমার সাথে সাথে করে লেখেন, দেরি করেন না, কারণ আপনাদের আবার ব্যাক ক্লাসে যোগদান করতে হবে। আমরা এটা শেষ করে দিব এখন। হ্যাঁ, আমরা 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। সবাই এইটা লেখেন, এইটাই শেষ হলে ক্লাস শেষ হয়ে যাবে। লেখেন, এ রোলিং স্টোন, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে, সবাই একটু লেখেন, এ রোলিং স্টোন গাদার্স। আমাদের ক্লাস 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। এ রোলিং স্টোন গাদার্স নো মস, এটা 11তম বিসিএস পরীক্ষায় এসেছিল এবং এর পরে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষাতে এটা এসেছে। রোলিংটার নাম কি? 2 নম্বরে লেখেন, এ সুইমিং স্নেক beat him in the leg। তারপরে লেখেন, I saw a reading man। আমি পরবর্তীতে বললাম, I have a reading table। 5 নম্বর বাক্যটা এই ভাষায় লিখি। 5 নম্বর বাক্য খেয়াল করেন, 5 নম্বর বাক্যটা হলো, I saw a swimming pool। সবাই খাতায় লিখে ফেলেন সাথে সাথে। সুইমিংটা কি? 6 নম্বর, I saw a swimming man। তাহলে দেখেন এইখানে সবগুলো ভার্ব আইএনজির পরে একটা করে নাউন আছে। যখন সবগুলো ভার্ব আইএনজির পরে একটা করে নাউন থাকবে, তখন ওই নাউনটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ওই নাউনটার, এবার আমরা কিছু নিয়ম লিখবো, খেয়াল করেন, কিছু নিয়ম লিখবো। নিয়মটা হলো, কাজটি নিজে করতে পারলে, কাজটি নিজে করতে পারলে প্রেজেন্ট পার্টিসিপল, কাজটি নিজে করতে পারলে প্রেজেন্ট পার্টিসিপল, আর নিজে করতে না পারলে জেরান্ড। আরেকটা নিয়ম আমরা শিখবো, কাজটি চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর কাজটি স্থির হলে কি হবে? জেরান্ড হবে। এই দুইটা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো জেরান্ড এবং পার্টিসিপলের সমস্যা আমরা সমাধান করতে পারবো। শিডিউল ক্লাস আগামীকালও ক্লাস হবে। 13-14 তারিখে সম্ভবত ক্লাস হবে না। আগামীকাল 12 তারিখ, আগামীকাল ক্লাস হবে। সম্ভবত 13 তারিখ প্লাস 14 তারিখ ক্লাস হবে না। এরপরে 15-16 হয়তো ক্লাস হবে, ঠিক আছে, 15-16, 17 এই 3 দিন হয়তো ক্লাস হবে। 18 তারিখে আবার ক্লাস হবে না। তাহলে আগামীকাল ক্লাস হবে, 13-14 তারিখে ক্লাস না হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে 15-16, 17 তারিখ ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, আবার 18 তারিখে ক্লাস হবে না। ঠিক আছে, আমি বলে দিই, আগামীকাল ক্লাস হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ সুস্থ রাখে। 13-14 তারিখে ক্লাস না হওয়ার সম্ভাবনা বেশি। 15-16 তারিখে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখে আবার ক্লাস হবে না। ক্লিয়ার কিনা বলেন? এটা মনে রাখবেন। তারপরে যদি একটু চেঞ্জ হয় আমি আবার আপনাদেরকে বলবো। আসেন তাহলে আমরা এই প্রশ্নগুলো সলভ করে আমরা ক্লাসটা শেষ করি।
দেখেন তাহলে এই সবাই একটু মনোযোগ দেন, শেষ সময় শেষ 5 মিনিট সবাই একটু মনোযোগ দেন। সবাই একটু মনোযোগ দেন। দেখেন কাজটি নিজে করতে পারলে প্রেজেন্ট পার্টিসিপল। এখন কাজটা নিজে করতে পারবে কে? দেখেন এই ভার্ব আইএনজির পর একটা নাউন দেওয়া আছে। এই যে ভার্ব আইএনজি, এই ভার্ব আইএনজির পর একটা নাউন দেওয়া আছে। এই প্রত্যেকটা ভার্ব আইএনজির পর একটা করে নাউন দেওয়া আছে, একটু খেয়াল করেন। প্রত্যেকটা ভার্ব আইএনজির পর একটা করে নাউন দেওয়া আছে। যেমন স্টোন, স্টোন মানে হলো পাথর, স্টোন মানে কি? পাথর। স্নেক মানে সাপ, স্নেক মানে হলো সাপ, স্নেক মানে কি? সাপ। বলেন রিডিং ম্যান, ম্যান মানে মানুষ, টেবিল মানে টেবিল। বলেন পুল মানে যেখানে আমরা সুইমিং পুলে আমরা সাঁতার কাটি, পুল মানে একটা সাঁতার কাটার একটা স্থান। বলেন পানিযুক্ত একটা জায়গা, ম্যান তো আপনারা জানেন মানুষ। তাহলে আমরা এবার খেয়াল করব যে এই যে ভার্ব আইএনজির পরে যে গোল রঙিন কালি দিয়ে আমি গোল করেছি, এই নাউনটা ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডের কাজটা নিজে করতে পারে কিনা সবাই একটু খেয়াল করেন। ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডের কাজটা নিজে করতে পারে কিনা? ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডের কাজটা, অর্থাৎ ভার্ব আইএনজির পরে যে নাউনটা দেওয়া আছে, ভার্ব আইএনজি এর পরে যে নাউনটা দেওয়া আছে, এই নাউনটা ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডের কাজটা করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর করতে না পারলে হবে জেরান্ড। আর যদি এই ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডের কাজটা চলমান থাকে, চলমান কন্টিনিউয়াস অবস্থায় থাকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। যদি স্থির অবস্থায় থাকে তাহলে হবে জেরান্ড। আপনারা যারা এখনো পর্যন্ত আমার পিডিএফ পান নাই, তারা ক্লাসের শেষে কি করবেন? ক্লাসের শেষে কিন্তু নক দিবেন। ওকে, তাহলে দেখেন এই যে রোলিং স্টোন, রোলিং স্টোন, স্টোন পাথর কি নিজে নিজে ঘুরতে পারে? পারে। একটা পাথরকে আপনি ধাক্কা দিবেন, আপনি ধাক্কা দেওয়ার পরে দেখবেন ও রোলিং করে। রোলিং মানে কি? গড়াইতে গড়াইতে অনেক দূরে চলে যায়। তাহলে পাথরকে আপনি জোরে একটা পাথরকে ধাক্কা দিবেন, দেখবেন ও নিজে নিজে রোলিং করবে এবং গড়াইতে গড়াইতে দূরে চলে যাবে। তার মানে পাথর কিন্তু নিজে নিজে রোলিং করতে পারে। আর গড়ানোর সময় গড়ানোর কাজটা কিন্তু চলমান অবস্থায় থাকে। তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সংক্ষেপে আমি লিখলাম পিপি, সংক্ষেপে আমি লিখলাম পিপি। যদি প্রেজেন্ট পার্টিসিপল অপশনে না থাকে তখন আমরা অ্যান্সার করব অ্যাডজেক্টিভ। যদি বলা হয় এখানে রোলিংটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ অপশনে না থাকে এবং পার্টস অফ স্পিচ উল্লেখ না থাকে, তখন আমরা অ্যান্সার করব প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধু পার্টিসিপল। তাহলে রোলিং করার কাজটা স্টোন পাথর নিজে করতে পারে, এজন্য প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। বলেন সুইমিং স্নেক, সাপ কি নিজে নিজে সাঁতার কাটতে পারে? পানিতে পারে। সাপ কিন্তু পানিতে সাঁতার কাটতে পারে, সাপ কিন্তু কখনো পানিতে ডুবে যায় না। সাপ কিন্তু পানিতে সাঁতার কাটতে পারে, আর পানিতে সাঁতার কাটার কাজটা কিন্তু চলমান থাকে। এজন্য এটা হবে কি? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হবে কি? পার্টিসিপল অথবা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। কারণ সাপ নিজে নিজে পানিতে সাঁতার কাটতে পারে, নিজে কাজটি করতে পারলে সেটা হবে কি? পার্টিসিপল। দেখেন আই স এ রিডিং ম্যান, আমি একজন লোককে দেখলাম যে পড়ছিল। আমি একজন লোককে দেখছিলাম যে পড়ছিল। এখন বলেন কোনো মানুষ কি পড়াশুনো করতে পারে? অবশ্যই মানুষ পড়াশুনো করতে পারে, লিখতে পারে। তাহলে মানুষ রিডিং এর কাজটা করতে পারে, তাহলে এটা হবে পার্টিসিপল। এটা হবে পার্টিসিপল, অথবা পার্টিসিপল না থাকলে তখন অ্যান্সার হবে কি? অ্যাডজেক্টিভ। পার্টিসিপল না থাকলে তখন হবে কি বলেন তো? তখন হবে হলো অ্যাডজেক্টিভ। তখন হবে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল না থাকলে তখন কি হবে? তখন হবে অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন আই হ্যাভ এ রিডিং টেবিল। বলেন টেবিল কি নিজে নিজে পড়তে পারে? না। টেবিলের উপরে বই রেখে, খাতা রেখে, শীট রেখে আমরা পড়ি। টেবিল কিন্তু কখনো নিজে নিজে পড়তে পারে না। এই টেবিল কি কখনো রিডিং করতে পারে? পারে না। টেবিল কখনো নিজে নিজে পড়তে পারে না। টেবিল কখনো নিজে নিজে পড়তে লিখতে পারে না। তাহলে এইটা হবে জেরান্ড, কারণ টেবিল নিজে নিজে কাজটি করতে না পারলে সেটা জেরান্ড অথবা নাউন। যদি বলা থাকে রিডিং কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা দিব নাউন। আর যদি নাউন না থাকে এবং পার্টস অফ স্পিচ এর কথা উল্লেখ না থাকে, তখন আমরা অ্যান্সার করব জেরান্ড। বলেন এইবার সবাই বলেন সুইমিং পুল আর সুইমিং ম্যান, 5 নম্বর 6 নম্বর, সুইমিংটা জেরান্ড নাকি পার্টিসিপল, ম্যানটা পার্টিসিপল নাকি জেরান্ড? এটা এই দুটো সবাই অ্যান্সার করবেন। 5 এবং 6 নম্বর কোশ্চেন দুটো সবাই কমেন্টে অ্যান্সার করবেন। 5 এবং 6 নম্বর কোশ্চেন দুটো সবাই অ্যান্সার করবেন। গাদার্স নো মস, MOSS মস, MOSS মস, মস মানে হচ্ছে শেওলা। বলেন আই স এ সুইমিং পুল, আই স এ সুইমিং ম্যান। 5 নম্বরে দেওয়া আছে আই স এ সুইমিং পুল, 6 নম্বরে দেওয়া আছে আই স এ সুইমিং ম্যান। বলেন এই যে পুলের আগে সুইমিংটা কি জেরান্ড না পার্টিসিপল? ম্যানের আগে সুইমিংটা কি পার্টিসিপল নাকি জেরান্ড? সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন যে কোনটা কি।
এটা হবে পরীক্ষা। এটা হবে এখন পরীক্ষা যে কোনটা কি সেটা আপনারা বলেন, কোনটা পার্টিসিপল আর কোনটা জেরান্ড, কোনটা পার্টিসিপল আর কোনটা জেরান্ড সেটা আপনারা একটু বলেন এখন। কোনটা পার্টিসিপল? হ্যাঁ, আমার অনেক ভাই বোন অ্যান্সার করা শুরু করেছে। সেভ কণা বলেছে যে প্রথমটা পার্টিসিপল, পরেরটা পার্টিসিপল। সবাই একটু অ্যান্সার করতে হবে, সবাই একটু অ্যান্সার করতে হবে, সবাই একটু অ্যান্সার করতে হবে যে কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড। দেখেন আমি বলি, পুল কিন্তু নিজে সাঁতার কাটে না, সুইমিং পুলে কিন্তু মানুষ সাঁতার কাটে। সুইমিং পুলে কিন্তু পুল কখনো নিজে নিজে সাঁতার কাটতে পারে না। তাহলে পুল যদি নিজে সাঁতার কাটতে না পারে তাহলে এটা হবে জেরান্ড, অথবা জেরান্ড না থাকলে নাউন অ্যান্সার হবে। আর আই স এ সুইমিং ম্যান, আমি একটি লোককে দেখলাম যে সাঁতার কাটছিল, যে সাঁতরাচ্ছিল কোথায়? পুলের ভিতরে। তাহলে পুলের ভিতরে মানুষ সাঁতার কাটে, তাহলে মানুষ সাঁতার কাটার কথা বলা থাকলে এই সুইমিংটা হবে পার্টিসিপল। তার মানে মানুষ সাঁতার কাটতে পারে, এটা হবে পার্টিসিপল। অথবা পার্টিসিপল না থাকলে এটা হবে অ্যাডজেক্টিভ। আর সুইমিং পুল যদি বলে পুল সাঁতার কাটতে পারে না, এটা হবে জেরান্ড অথবা নাউন। আর মানুষ বা ম্যান সাঁতার কাটতে পারে, এটা হবে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব আইনজির পরে নাউন থাকলে আমরা দেখব যদি ভার্ব আইনযুক্ত অর্ডার কাজটা এর পরে যে নাউন থাকে ও নিজে করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নিজে করতে না পারে তাহলে জেরান্ড। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন, এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমি মুছে দিলাম। এরপরে আমরা পড়ব পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই দুটো পড়ে আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। দেখেন পাস্ট পার্টিসিপলটা কি? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্বের ভি3 ফর্ম, ভার্বের ভি3 ফর্ম, ভার্বের ভি3 ফর্ম, ভার্বের ভি3 ফর্মই হলো, ভার্বের ভি3 ফর্মই হলো পাস্ট পার্টিসিপল। ভার্বের ভি3 ফর্ম হলো কি বলেন তো? পাস্ট পার্টিসিপল। ভার্বের ভি3 ফর্মই হলো পাস্ট পার্টিসিপল। এখান থেকে পরীক্ষা এসেছে এ লস্ট অপরচুনিটি, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, নেভার রিটার্নস। এটা 42তম বিসিএস এসেছে, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে লস্টটা কি? এ রিটার্নড অফিসার, এ রিটার্নড অফিসার লিভস, এ রিটার্নড অফিসার লিভস নেক্সট ডোর, নেক্সট ডোর। এটা মনে হয় 41 বিসিএস এর একটা কোশ্চেন। এ রিটার্নটা কি হবে? A burnt child, a burnt child dreads the fire, একটা প্রবাদ বাক্য। খেয়াল করেন তাহলে dreads the fire, তাহলে একটা ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়। তাহলে এই দেখেন এই লসটা, এটা হলো ভার্বের ভি3 ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। রিটায়ার্ড, 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 এটা ভার্বের ভি3 ফর্ম, এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। বার্ন, বার্নড, বার্নড, এটাকেও বলা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে এ লস্ট, এই তিনটা কোশ্চেন কিন্তু বারবার, এটা প্রাইমারি নিবন্ধন পরীক্ষাতে একাধিকবার এসেছে। তাহলে এই তিনটা কোশ্চেন আপনারা মুখস্থ করবেন পাস্ট পার্টিসিপল থেকে, এই তিনটা কোশ্চেন আপনারা মুখস্থ করবেন পাস্ট পার্টিসিপল থেকে। এই পাস্ট পার্টিসিপল থেকে এই তিনটা কোশ্চেন বারবার রিপিট হয়। তাহলে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, অর্থাৎ লস্টটা হলো পাস্ট পার্টিসিপল, রিটায়ার্ড অফিসার এই রিটায়ার্ডটা হলো পাস্ট পার্টিসিপল, বার্নটা হলো পাস্ট পার্টিসিপল। এবার আসেন পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে শুরু হলে সেটা হয় পারফেক্ট পার্টিসিপল। দেখেন আমরা যদি বলি হ্যাভিং, হ্যাভিং ডান দ্য, হ্যাভিং ডান দ্য ক্লাস, উই, হ্যাভিং ডান দ্য ক্লাস, ক্লাস শেষে আমরা কি করব? উই টুক সাম, উই টুক সাম রেস্ট, উই টুক সাম রেস্ট। তাহলে হ্যাভিং ডান, এই হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং ডু ভার্বের ভি3 ফর্ম ডান, এটাকে বলা হয় কি? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল।
হ্যাঁ, এইটা এই উদাহরণগুলো আমরা খুব সুন্দর করে লিখে নিব, এগুলো বারবার পরীক্ষা এসেছে। এবার দেখেন, আমার অনুরাধা পাল আপু সহ অনেকের একটু সমস্যা ছিল কমপ্লিমেন্ট নিয়ে। আমি কয়েকটা বাক্য লিখি। আই অ্যাম এ বয়, শি ইজ শি ইজ এ গার্ল, শি ইজ এ ডক্টর। খেয়াল করেন, আমি যদি বলি আই ও যে এ বয় ও সে, শি ও যে এ গার্ল ও সে, শি ও যে এ ডক্টর ও সে, অর্থাৎ ভার্বের এই যে অ্যাম আর ইজ, এই দুটো ভার্বের আগেও পরে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে, সাবজেক্টের আগেও পরে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে, তখন এই ভার্বের পরে এটাকে অবজেক্ট না বলে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্টের জায়গায় যে ব্যক্তি বা বস্তু থাকে, সে যদি সাবজেক্টের পরিচয় প্রদান করে বা সাবজেক্টের সাথে সমান বা সাবজেক্ট যা সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সেটা অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট হয়। দেখেন, এখানে আই ও যে এ বয় ও সে, এখানে শি ও যে এ গার্ল ও সে, এখানে শি ও যে এ ডক্টর ও সে। এই জন্য এই এ বয় এ গার্ল এ ডক্টর এই তিনটা কোনো অবজেক্ট হবে না, কমপ্লিমেন্ট হবে। কেন? কারণ এই তিনটা সাবজেক্টকে বোঝাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট নির্দেশ করলে বা সাবজেক্টকে পরিচয় প্রদান করলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, সেটা অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট হবে। ওকে, তাহলে পিডিএফ যারা এখনো পান নেই তারা সর্বশেষ আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে নক দিবেন 01560158948393 অথবা 01937560547। এই নাম্বারে নক দিবেন, এখনই নক দিয়ে বলবেন পিডিএফ চাই। আমি এখনই সব যার যে পিডিএফ লাগে, আমি প্রায় 30-40টার মতো পিডিএফ দিয়ে দিয়েছি। আরও আজকে মাস্টার গাইড সহ বিভিন্ন বইয়ের পিডিএফ দিব। যারা এখনও পিডিএফ পান নাই তারা এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে মেসেঞ্জারে নক দেন যে পিডিএফ চাই। ওকে, তাহলে ভালো থাকবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে এই কোশ্চেন আছে, আর যদি না থাকে আপনাদের জাকির স্যারের ক্লাস আছে, আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন এখন। তাহলে আজকের মতো এখানেই থাকুক, ভালো থাকবেন। আগামীকাল আমাদের যদি ক্লাস হয় ইনশাল্লাহ, তাহলে আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। প্রেপোজিশন 2টা ক্লাস হবে আপনাদের, আগামীকাল ক্লাস হবে, এরপরে হয়তো পরপর 2 দিন বন্ধ থাকবে। আগামীকাল যদি ক্লাস হয় প্রেপোজিশনের ক্লাস হবে, সবাই ক্লাসে অ্যাটেন্ড করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।